ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক সম্পর্কে। আজকের ক্লাসে আমরা ফিরোজ শাহ তুগলক শাসক হিসেবে কীরকম ছিলেন, তিনি প্রজাপালক হিসেবে কীরকম ছিলেন, আমরা অনেক ঐতিহাসিকদের সম্পর্কে জানতে পারি যারা তাকে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন এবং সেটা কতটা যথার্থ সেগুলো সবই কিন্তু আজকের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি যারা টেট এক্সাম রিলেটেড জন্য বা টেট এক্সামের জন্য যারা প্রিপারেশন করতে চাইছো, সে সি টেট হোক অথবা রাজ্য টেটের হোক, তাহলে তোমরা আমার যে মেন চ্যানেল রয়েছে সেখানে টেটের প্রিপারেশন করানো হয়, তো সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। মেন চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফিরোজ শাহ তুগলক কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক ছিলেন মোহাম্মদ বিন তুগলকের মানে খুড়তুতো ভাই বা কাকার ছেলে বলা যায়। তো মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর তিনি প্রায় 46 বছর বয়সে সিংহাসনে বসেন। তিনি একদিকে ছিলেন রণনিপুণ যোদ্ধা, কুশলী রাজনীতিবিদ এবং ধর্মনিরপেক্ষ উদার শাসক। তার মধ্যে ধৈর্যশীলতা, কষ্ট সহিষ্ণুতার যথেষ্ট অভাব ছিল। অর্থাৎ এক কথায় বলা যায় যে তিনিও মোহাম্মদ বিন তুগলকের কিছু কিছু গুণ না বলি তার মধ্যে দেখা যায়। তবে সমকালীন ঐতিহাসিক বারৌনি বা আফিফ তার নম্রতা, দয়া, ইসলাম ধর্মের প্রতি অনুরাগ, সত্যনিষ্ঠার প্রশংসা ইত্যাদির দিক থেকে বিচার বিবেচনা করে তাকে কিন্তু একজন আদর্শ মুসলিম তৎকালীন রাজা হিসেবে আখ্যা দিয়েছিলেন। তো তিনি দিল্লির সিংহাসনে রাজত্ব করেন 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার শাসনকাল মোটামুটিভাবে, অর্থাৎ যদি মোহাম্মদ বিন তুগলকের সময়ের পরিপ্রেক্ষিতে আলোচনা করা যায় তাহলে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল, কারণ তিনি সবসময় মানে খুব কূটনীতির সাথে বা দক্ষতার সাথে তার রাজত্বকালে তিনি যুদ্ধ বিগ্রহকে এড়িয়ে গিয়ে বিভিন্ন প্রশাসনিক কাজে বা প্রশাসনিক সংস্কারে এগিয়েছিলেন। এক কথায় বলা যায় যে মোহাম্মদ বিন তুগলকের ক্লাস আগে যখন আমরা ক্লাস করেছি সেখানে আমরা দেখেছি যে তার যে নীতিগুলো ছিল সেগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু যুগ উপযোগী ছিল না বা সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার ফলে তার প্রত্যেকটা নীতি ব্যর্থ হয়েছিল এবং তার ফলাফল কিন্তু রাজ্যের পক্ষে বা তার রাজ্যবাসীর পক্ষে মানে খুব একটা ভালো ছিল না। তো সেই যে ত্রুটিগুলো হয়েছিল সেই ত্রুটিগুলোকে ওভারকাম করার জন্য ফিরোজ শাহ তুগলক কী করেছেন যে সেই মুহূর্তে যদি তিনি আবার নতুন করে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তেন, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে কিন্তু তাহলে দিল্লি সুলতানের ক্ষেত্রে সেটা খুবই কী বলবো বিপজ্জনক হতো। তো সেই হিসেবে তিনি খুব মানে কৌশলের সাথে সে তার রাজত্বকালীন টাইমে সমস্ত যুদ্ধকে তিনি এড়িয়ে চলেছিলেন। তিনি প্রথমেই কী করেন, তিনি প্রথমেই কিন্তু মানে অর্থাৎ তিনি সিংহাসনে বসে প্রথমেই কিছু কিছু নীতির পরিবর্তন করেন। কী কী? আলাউদ্দিন খিলজি যেরকম অভিজাতদের সম্পূর্ণভাবে দমন করেছিলেন, মোহাম্মদ বিন তুগলক সেটাকে কী করেছিলেন, চেঞ্জ করে শুধুমাত্র দক্ষতা বা যোগ্যতার উপর ভিত্তি করে এক নতুন অভিজাত সম্প্রদায় গড়ে তোলেন। ফিরোজ শাহ তুগলক কী করেন, সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে সেই ক্ষমতা এবং প্রভাবচ্যুত পূর্ববর্তী অভিজাতরা যারা, তারা আবার পুনরায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। অর্থাৎ তিনি যোগ্যতার ভিত্তিতে যেটা ছিল সেটাকে না করে পূর্ববর্তী যারা মানে অর্থাৎ বংশ পরম্পরায় অভিজাতবর্গকে ফিরিয়ে আনেন, যা পরবর্তীকালে সুলতানি পতনের জন্য কিন্তু অনেকটাই দায়ী হয়েছিল। পরবর্তী ক্লাসে যখন আমরা সুলতানি যুগের পতনের কারণ পড়ব সেক্ষেত্রে প্রত্যেক সুলতানেরই কী কী দায়িত্ব ছিল সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। নেক্সট কী ছিল, আলাউদ্দিন খিলজি এবং মোহাম্মদ বিন তুগলক উভয়ই রাষ্ট্রীয় ব্যাপারে উলেমাদের প্রভাব কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছিলেন, কিন্তু ফিরোজ শাহ তুগলক পুনরায় তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করেন। তিনি মোহাম্মদ বিন তুগলক যেটি ছিলেন তার ছিল ধর্মনিরপেক্ষার আদর্শ, কিন্তু ফিরোজ শাহ তুগলক কী করলেন, সেই আদর্শ বিসর্জন দিয়ে হিন্দু এবং শিয়া মুসলিমদের উপরে অত্যাচার করা শুরু করলেন। তিনি ডিরেক্টলি করলেন না, অর্থাৎ এই যে তিনি উলেমাদের প্রভাব বৃদ্ধি করলেন, এতে মানে আলটিমেটলি এর প্রভাব সেটাই দেখা দিয়েছিল। নেক্সট কী ছিল, যে সামন্ত প্রথা পূর্বে লুপ্ত করা হয়েছিল সেটাকে তিনি আবার পুনরায় প্রতিষ্ঠিত করেন এবং জায়গির প্রথাকে বংশ পরম্পরায় বা বংশানুক্রমিক পুনরায়
করা হয়। তিনি কি করলেন, যে আলাউদ্দিন খিলজি যেটা করেছিলেন সেটা হচ্ছে কি, স্থায়ী যে সেনাবাহিনীর উপরে গুরুত্ব দিয়ে যারা সেনাবাহিনী তৈরি করেছিলেন, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেছেন, তো সেই জিনিসগুলোকে কিন্তু ফিরোজ শাহ তুগলক ভেঙে দিয়েছিলেন। এই আলাউদ্দিন খিলজির যখন আমি পড়িয়েছি সেখানে কিন্তু আলাউদ্দিন খিলজির দুটো পার্টে ক্লাস করানো আছে, একটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার আর একটা হচ্ছে তার বিভিন্ন যে প্রশাসনিক যে নীতি, সেগুলো যারা ক্লাসগুলো করোনি তাদের বলবো প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে থেকে তোমরা কিন্তু দেখে নেবে। এই চ্যানেলে প্রত্যেকটা টপিকের অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ওপরে বলতে পারো, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেটা বিশ্বের হোক বা ভারতের হোক, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্টে ক্লাস করানো হচ্ছে। তো সেই হিসেবে তোমরা তোমাদের সুবিধা মতো প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখতে পারো। নেক্সট কী ছিল? নেক্সট হচ্ছে কৃতদাসদের সংখ্যা বৃদ্ধি এবং শাসন কার্যে তাদের হস্তক্ষেপে অধিকার তিনি দিয়েছিলেন। অর্থাৎ যে দাসপ্রথা বা বলা যায় যে দাসপ্রথাকে ভেঙে দেওয়া হয়েছিল, সেই দাসপ্রথাকে তিনি আবার পুনরায় ফিরিয়ে এনেছিলেন। এবং যদিও এইসব জিনিসগুলো মানে অর্থাৎ যে নীতিগুলো পরিবর্তন আমরা দেখলাম, সেই নীতিগুলোর ফলাফল ভবিষ্যতে অনেক খারাপ হয়েছিল বা কিছু কিছু ক্ষেত্রে তার রাজত্ব চলাকালীন তার খারাপ প্রভাব পড়লো, এগুলোকে বলা যায় যে সাময়িকভাবে কিছুটা চাপা দেওয়ার জন্য তিনি কিছু জনকল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ করেন। তো সেইগুলো কি, সেগুলো আমরা দেখব। তার আগে আমরা যেটা দেখব যে তিনি কি কি রাজ্য জয় করেছিলেন। বিজেতা হিসেবে তিনি খুব একটা যে সফল ছিলেন তা তো নয়। আর প্রথমেই যেটা বললাম যে তিনি খুব বেশি যুদ্ধের দিকে যাননি, যুদ্ধ যতটা সম্ভব পেরেছিলেন এড়িয়ে যেতেছিলেন। তা সত্ত্বেও তিনি বাংলার বিরুদ্ধে দুটি অর্থাৎ 1353 এবং 1359 খ্রিস্টাব্দে অভিযান পাঠান, কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন। বাংলা থেকে ফেরার পথে তিনি উড়িষ্যার জাজনগর জয় করেন এবং 1360 খ্রিস্টাব্দে তিনি নগরকোট দুর্গ এবং সিন্ধু দেশের কিছু অংশ সেগুলো তিনি পুনরুদ্ধার করেন। অর্থাৎ জয় না, সেটা পূর্বে সুলতানি সাম্রাজ্যের অধীন ছিল, সেটা চলে গেছিলো, সেটাকে তিনি পুনরুদ্ধার করেন। দাক্ষিণাত্যে কোনো কিছু তিনি পুনরুদ্ধারের চেষ্টা করেননি। বিজেতা বা সমন্বয়ক বা সেনানায়ক হিসেবে তার সেরকম কোনো কৃতিত্বের পরিচয় পাওয়া যায় না। তিনি দক্ষিণ ভারতে কোনো অভিযান পাঠাননি বা রাজস্থান জয়ের ক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র আগ্রহ ছিলেন না। তার আমলে বাংলাদেশ সুলতান শাহীর কাছে মানে সুলতানি শাহের কাছে চলে যায়। জাজনগর এবং নগরকোট অভিযানের দ্বারা তিনি দিল্লি সুলতানির আয়তন কিন্তু যে অন্যান্য তার পূর্ববর্তী সুলতানরা যেরকম সুলতানি সাম্রাজ্য বৃদ্ধি করেছিলেন, তার আমলে এরকম কিছুই কিন্তু হয়নি। তবে তার যে উল্লেখযোগ্য কার্যাবলী বা ইতিহাসে তিনি যে হিসেবে বিখ্যাত, সেটা হচ্ছে তার জনহিতকর কার্যাবলী। প্রধানত ফিরোজ শাহ তুগলক তার জনহিতৈষামূলক কার্যাবলীর জন্যই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে তিনিই ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি যুদ্ধ ও রাজ্য জয় অপেক্ষা প্রজাদের কল্যাণ সাধনকেই রাজার গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মনে করতেন। তিনি পূর্ববর্তী সুলতানের রাজত্বকালে কুশাসন, দুর্ভিক্ষ ও বলপূর্বক কর আদায়ের ফলে জনসাধারণ যে দুর্দশা চরমে উঠেছিল, অর্থাৎ আগেই যেটা বললেন যে মোহাম্মদ বিন তুগলকের যে নীতিগুলি ছিল তার মানে ব্যর্থ হওয়ার ফলে যে কুপ্রভাবগুলো ছিল, সেগুলো থেকে জনগণকে এবং রাজ্যকে মানে কি বলা যায় ওভারকাম করার উদ্দেশ্যে তিনি কিছু কিছু কার্যাবলী, সেক্ষেত্রে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে তিনি প্রায় 24 প্রকার অবৈধ কর বাতিল করেছিলেন। আর সবথেকে এর মধ্যে উল্লেখযোগ্য যে করগুলো তিনি মানে এই বিভিন্ন ধরনের যে এক্সট্রা কর ছিল, সেই করগুলোকে তিনি তুলে দিয়ে প্রধানত 4 রকমের কর তিনি চালু করেছিলেন। এবং সেক্ষেত্রে সেই 4টি কর কী কী ছিল? খারাজ, যেটা ছিল ভূমি কর; খামস, যেটা ছিল যুদ্ধে যে দ্রব্য লুণ্ঠন করা হতো তার 1/5; জিজিয়া, যেটা অমুসলিমদের কাছ থেকে সংগৃহীত ধর্মকর; এবং জাকাত, যেটা মুসলিমদের কাছ থেকে আদায়কৃত ধর্মকর। পরবর্তীকালে যেহেতু তিনি উলেমাদের একটা উঁচু পদে এবং তাদের হাতে কিছু ক্ষমতা দিয়েছিলেন, তো উলেমাদের সম্মতি নিয়ে তিনি সেচ কার্য বা সেচ কর তিনি ধার্য করেছিলেন। বাণিজ্যে বাধা সৃষ্টিকারী বিভিন্ন কর তিনি তুলে দেন, এর ফলে কিন্তু তার আমলে বাণিজ্যের প্রসার ঘটেছিল।
বিচার ব্যবস্থার সংস্কার করে তিনি শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং দৈহিক যে নির্যাতন সেগুলো বন্ধ করেছিলেন। যাই হোক, সেগুলোতে পরে আসছি। সেচ কর তিনি যেরকম মানে চালু করেছিলেন, সেই হিসেবে কিন্তু তিনি সেচ ব্যবস্থাকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ করেছিলেন। তার আমলে বিভিন্ন যে কি বলবো, বিভিন্ন খাল খনন করা হয় সেচ ব্যবস্থাকে বা কৃষি ব্যবস্থাকে উন্নত করার জন্য। তার মধ্যে যেগুলো হচ্ছে ধরো হানসি, যেটা যমুনা থেকে হানসি হরিয়ানায়, হিসার সতলেজ থেকে হিসারের মধ্যে এটাও হরিয়ানায়, দোয়াব গঙ্গা যমুনা থেকে পশ্চিম উত্তরপ্রদেশ, এটা উত্তরপ্রদেশে, এই বিভিন্ন জায়গায় কিন্তু তিনি বিভিন্ন খাল খনন করে সেচ ব্যবস্থাকে উন্নতি করেন। এছাড়াও তিনি কি করেছিলেন, সেটা হচ্ছে শুধু এক্ষেত্রে সেচ খাল বললে ভুল হবে, প্রায় 150টি মতো তিনি কূপ খননও করেন। এছাড়া বেকার সমস্যা সমাধানের জন্য তিনি বিভিন্ন কর্মনিয়োগ দপ্তর করেন। দরিদ্র মুসলিম কন্যাদের বিবাহ এবং অনাথ ও বিধবাদের ভরণ পোষণের জন্য তিনি দেওয়ান এ খয়রাত নামে একটি বিভাগ এবং দরিদ্রদের চিকিৎসার জন্য তিনি দার উল সাফা নামে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও ইসলামীয় শিক্ষা বিস্তারের জন্য তিনি বহু বিদ্যালয় স্থাপন করেন। এছাড়া তার আমলে বহু মসজিদ, প্রাসাদ, প্রায় 36টি কারখানা, 1200টি ফলের বাগান, ফিরোজাবাদ, তুগলকপুর, জৌনপুর, আজাদপুর বিভিন্ন ধরনের নতুন নগরও তার আমলে নির্মিত হয়েছিল। তার এই ধরনের যে জনহিতকর যে কার্যাবলীগুলি আছে, সেগুলিকেই দেখে বা সেগুলির নিদর্শন পেয়ে ঐতিহাসিক হেনরি ইলিয়ট এবং এলফিজ স্টোন তাকে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন। এক্ষেত্রে কিন্তু আধুনিক ঐতিহাসিকদের অনেক মতবিরোধ আছে, কারণ তাকে সুলতানি যুগের আকবর বলতে এই জন্য বলা হয়, তারা মানতে চান না। প্রথমত তিনি আকবরের মানে অনেক পূর্বে ছিলেন। এছাড়াও আকবর যে সম্রাট আকবর, আমরা পরবর্তীকালে যখন মুঘল বংশ পড়ব সেখানে দেখব সম্রাট আকবরের যখন কৃতিত্ব আছে, তিনি যে শুধুমাত্র জনহিতকর কার্যাবলী করেছিলেন বা প্রজাপালক ছিলেন তা নয়, তার পাশাপাশি কিন্তু তিনি একজন দক্ষ যোদ্ধা ছিলেন, একজন দক্ষ সেনানায়ক ছিলেন, সেই গুণগুলো কিন্তু আমরা এর মধ্যে ফিরোজ শাহ তুগলকের মধ্যে দেখি না, বা সম্রাট আকবর একজন ধর্মনিরপেক্ষ শাসক হিসেবেও ইতিহাসের পাতায় উল্লিখিত, সেটাও কিন্তু আমরা ফিরোজ শাহ তুগলকের মধ্যে দেখি না। তো সেই হিসেবে তাকে তার জনহিতকর কার্যাবলী হিসেবে তাকে একজন উল্লেখযোগ্য সুলতান বা জনহিতৈষী সুলতান হিসেবে আখ্যায়িত করা গেলেও তাকে আধুনিক ঐতিহাসিকরা তাকে সুলতানি যুগের আকবর বলতে নারাজ। তবে এক্ষেত্রে ডক্টর রমেশচন্দ্র মজুমদার যেটা বলেন সেটা হচ্ছে তার দীর্ঘ রাজত্বকালে শান্তি এবং সমৃদ্ধি অব্যাহত ছিল, কিন্তু তার নীতি এবং শাসনতান্ত্রিক যে ব্যবস্থাগুলি ছিল সেগুলো অত্যন্ত দুর্বল হওয়ায় এবং এক কথায় বলা যায় সাম্রাজ্যের ওপর তার যে গ্রিপ সেটা কম থাকায় তার রাজত্বকালের মধ্যে দিয়ে এক কথায় বলা যায় যে দিল্লি সুলতানির পতনকে ত্বরান্বিত করেছিল। এবং এটাও কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে মানে কি বলবো, পরবর্তী যে বিদেশ আক্রমণ, সেই বিদেশ আক্রমণের পথ কিন্তু অনেকটা বৈদেশিক আক্রমণের পথ কিন্তু অনেকটা এই ফিরোজ শাহ তুগলকের শাসনকাল থেকেই কিন্তু শুরু হয়েছিল। কারণ যখনই অভ্যন্তরীণ শাসন দুর্বল হয় তখনই কিন্তু বৈদেশিক আক্রমণের পথ সুগম হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।